অনন্যার চোখ বন্ধ করে আছে। এখন আর কিচ্ছু ভাবতে ইচ্ছে করছে না। সামনের মানুষটার প্রতি ভীষণ রাগ হচ্ছে। তার মনে কি চলছে সেই জানে। তবে গতকাল যে মানুষটার সাথে সময় কাটিয়েছিল সেই মানুষটার সাথে আজকের কোনো মিল নেই। গতকালের সময়টা ছিল একটা স্বপ্নের মতো। তবে সেটা কি একটা মুখোশ ছিল? শতদল আরও একবার কথা বলার চেষ্টা করলো। সামনেই একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, দাঁড়াবো? কেন? চা খেতাম, আপনি খেয়ে আসুন। আরে দুজনেই খেতাম। না, আমি গাড়ি থেকে নামবো না। কখন কোন দিক থেকে গুলি চলে আসে। আমি আছি তো। সেদিনও ছিলেন, গুলিটা তো আমারই লেগেছিল। ঠিক আছে, আজ আমি চারিদিকে খেয়াল রাখবো। আমি নামবো না গাড়ি থেকে। আচ্ছা ধরো গুলিটা যদি আমার লাগে, লাগুক, আমার কি? শতদল খুব ভালো করে বুঝতে পারছে অনন্যার অভিমান। কিন্তু শতদল কেন চেষ্টা করছে অনন্যার সাথে আরও কিছুটা সময় কাটাতে? সে তো চেয়েছিল অনন্যাকে দূরে সরিয়ে রাখতে। এই সব ভাবতে ভাবতেই দোকানের কাছে এসে দাঁড়ালো। শতদল নেমে চারপাশটা ঘুরে তাকালো। তারপর অনন্যার কাছে এসে গাড়ির দরজাটা খুলে বলল, আমি চারিদিক দেখে নিয়েছি, কোনো ভয় নেই, তুমি নামতে পারো। আমার চা খেতে ইচ্ছে করছে না। তোমাকে খেতে হবে না, আমি খাবো, তুমি দেখবে। অনন্যার ভীষণ রাগ হচ্ছে। কেন এত মায়ায় বাঁধতে চাইছে শতদল? সে তো কোনো অভিযোগ করেনি। অনেকটা অভিমান নিয়ে সরে যাচ্ছে। শতদল আবারও বলল, নামো অনন্যা। অনন্যা গাড়ি থেকে নেমে শতদলের সাথে চায়ের দোকানে গেল। দোকানদার তাদের দেখে বললেন, আসুন আসুন। শতদল বলল, 2 কাপ চা বানান তো ভালো করে। দোকানদার বললেন, 5 মিনিট অপেক্ষা করুন, আমি চা বানিয়ে দিচ্ছি। শতদল চেয়ারটা টেনে অনন্যাকে বসতে বলল, কিন্তু অনন্যা একটু সরে গিয়ে অন্য চেয়ারে বসল। শতদল দোকানদারের কাছে ঠিকানাটা ভালো করে জেনে নিল। দোকানদার বললেন, ম্যাডাম কি রেগে আছেন? শতদল বলল, হ্যাঁ ওই একটু। দোকানদার বললেন, চাটা নিয়ে গিয়ে নিজে হাতে দিন, দেখবেন রাগ কমে গেছে। শতদল হাসল, একটু বসতে পারি এখানে? এতগুলো চেয়ার আছে তো, যে কোনো একটাতে বসে পড়ুন। না, এখানেই বসবো। কোন দিক থেকে গুলি চলে আসবে বুঝতে পারবো না তো। অনন্যা একটু সরে বসল। শতদল অনন্যার কাছে বসল 2 কাপ চা নিয়ে। চা খেতে খেতে শতদল বলল, চাটা ভালো হয়েছে, তাই না? অনন্যা কোনো কথা বলল না। গাড়ি আবার স্টার্ট দিল। গন্তব্যে পৌঁছাতে আর 15 মিনিট সময় লাগবে। এতক্ষণ অবধি অনন্যা রাগ করে বাইরের দিকটা খেয়াল করেনি। তবে এখন মনে হচ্ছে জায়গাটা তার চেনা। এর আগেও এখানে সে এসেছে। অনন্যা শতদলকে এবার জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি? শতদল হেসে বলল, সারপ্রাইজ। সামনের গেটটা ওদের গাড়ি দেখে খুলে দেওয়া হলো। গাড়ি ভিতরে প্রবেশ করলো। এই তো সেই বারান্দা। এখানেই তো অনন্যা ছোটবেলায় পুতুল খেলতো। গাড়ি থামলো। অনন্যা তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো। চারিদিক ঘুরে ঘুরে তাকালো। শতদল বলল, সামনে তাকিয়ে দেখো। অনন্যা সামনে তাকালো। দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। এই মানুষটার জন্যই তো অনন্যা অপেক্ষা করত। কখনো ঘোড়া হয়ে অনন্যাকে পিঠে চাপিয়ে ঘোরাতো, কতবার কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। অনন্যা ধীরে ধীরে বলল, বাবা। তারপর ছুটে গিয়ে জড়িয়ে ধরল। দুজন দুজনকে ধরে অনেক কাঁদল। শতদল কাছে এসে বলল, বিক্রমবাবু, আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে এলাম। বিক্রমবাবু হাত জোর করে বললেন, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব শতদল। শতদল হাসল। তারপর বিক্রমবাবু বললেন, ভিতরে এসো এবার। শতদল গাড়ি থেকে অনন্যার ব্যাগটা নিয়ে ভিতরে গেল। একদিকে বাবাকে পাওয়ার আনন্দ, অন্যদিকে শতদলের থেকে দূরত্ব। এই 2 রকমের অনুভূতি অনন্যাকে চুপ করিয়ে দিয়েছে। বিক্রমবাবু বললেন, আজকে ডিনার করে যাবে, নয়তো ছাড়ছি না। অনন্যা মনে মনে ভাবল, হ্যাঁ বাবা, ভালো করে জামাই আদরটা করে নাও, তারপর তো আর ওনাকে পাবে না। খেতে খেতে বিক্রমবাবু বললেন, শতদল, একটা কথা ছিল তোমার সাথে। বলুন। তোমাদের দুজনের বিয়ে হয়েছে, যেটা তোমরা দুজনের ইচ্ছের বিরুদ্ধে করেছো। তো এবার তোমরা কি করতে চাও? আপনি বলুন। আমার মনে হয় ডিভোর্সটা হয়ে গেলেই ভালো। দুজন দুজনের জীবন আবার শুরু করতে পারবো। অনন্যার খেতে খেতে বিষম খেলো। শতদল তাড়াতাড়ি জলের গ্লাসটা অনন্যার দিকে দিল। অনন্যা জল খেয়ে সামলে নিল। তারপর বলল, আমার খাওয়া হয়ে গেছে বাবা, আমি উঠছি। বিক্রমবাবু কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেলেন। অনন্যার রুম থেকে বেরোলো না। শতদলকে এবার যেতে হবে। বারবার তাকালো অনন্যার রুমের দিকে।
বিক্রম বাবু সেটা খেয়াল করে বললেন, অনন্যা বোধ হয় খুব ক্লান্ত। শতদল কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, ওর খেয়াল রাখবেন, একবার ওর উপর হামলা হয়েছে, আবারও হতে পারে, আমি কিন্তু ওর খবর নেব, আর ওকে একা কোথাও বেরোতে দেবেন না, কোনো প্রবলেম হলে আমাকে আগে ফোন করবেন। কথাগুলো বলে শতদল বেরিয়ে গেল। গাড়ির স্টার্ট দেওয়ার শব্দ শুনে অনন্যা কান বন্ধ করে নিল, কিছুতেই সে বেরোবে না। শতদল বাড়ি ফিরতেই দেখল সবাই আজ বিষণ্ণ। সমুদ্রকে ডেকে বলল, আমার রুমে আয়। সমুদ্র সাথে সাথে গেল। যা করতে বলেছিলাম করেছিস? হ্যাঁ দাদা, অতসী সেনের জায়গাটা আমি ঘিরতে বলে দিয়েছি, কাল থেকে কাজ শুরু হবে। ঠিক আছে, অনন্যা ওর বাবার কাছে সেফ থাকবে, তাও আমাদের কিছু লোক যেন ওখানে থাকে, কোনো প্রবলেম হলে যেন ফোন করে। অনন্যা এখানেও সেফ থাকতো হয়তো, তবে এটা ওর জায়গা নয়। অনন্যা এই বাড়ির বউ, তুই ভুলে যাচ্ছিস ভাই, এই বিয়েটা একটা খেলার অংশ। তাহলে এখন তুই কেন অনন্যার খেয়াল রাখছিস? কেন অনন্যার মা অতসী সেনের জায়গাটা নিয়ে মাথা ঘামাচ্ছিস? তুই বুঝবি না, এখন যা, মাথাটা ধরে আছে। সমুদ্র আর কোনো কথা না বলে চলে গেল। কিছুক্ষণ পর শতদল বুঝতে পারল কেউ তার কপাল টিপে দিচ্ছে। শতদল চোখ বন্ধ করে বলল, আন্টি, তুমি সব বুঝতে পারো বলো। আন্টি কোনো কথা বললেন না। শতদল তাকালো আন্টির দিকে, তারপর উঠে বসে বলল, কি হয়েছে আন্টি? আন্টি বললেন, চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। শতদল আন্টির হাতটা ধরে বলল, আমি কোনো অন্যায় করিনি আন্টি। আন্টি এবার কাঁদতে কাঁদতে বললেন, অন্যায় তো আমি করেছি, তাই তো ভগবান এত শাস্তি দিচ্ছেন আমায়। প্রথমে এক মেয়েকে চিরতরে হারালাম, আর এক মেয়ে আমাকে মা ডাকতে শুরু করেছিল, তাকেও এখান থেকে চলে যেতে হলো। আন্টি চলে গেলেন। শতদল চুপচাপ বসে থাকলো। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখল, উঠে গেল সেখানে। আয়নার এক পাশে অনন্যা টিপটা তখনও আছে। শতদল সেটা তুলতে গিয়ে আবার রেখে দিল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বলল, কেন এত কষ্ট হচ্ছে আমার? কেন আমি নিজেকে সামলাতে পারছি না? রাত্রি 1টা, ঘুম নেই শতদলের চোখে। ফোনটা হাতে নিয়ে বারবার দেখতে থাকলো। তারপর সব বাধা সংকোচ কাটিয়ে ফোন করলো অনন্যাকে। একবার রিং হতেই ফোনটা ধরল অনন্যা, যেন সে আগে থেকেই জানতো। ঘুম নেই আপনার চোখে? না, তুমিও তো ঘুমাওনি। ঘুমিয়ে যাব আমি ঠিক। আমিও। এরপর নীরবতা, আর কেউ কোনো কথা বলল না। দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু নেই। অনন্যা ধীরে ধীরে বলল, আপনি চোখ বন্ধ করুন। শতদল বলল, ফোনটা রেখে দিও না। অনন্যা বলল, আমি ফোন রাখবো না, আপনি চোখ বন্ধ করুন, আমি আছি। শতদলের চোখে ঘুম নেমে এলো। সমুদ্র সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শতদল ফোনে জানিয়ে দিয়েছে সে ঠিক সময়ে পৌঁছে যাবে। সমুদ্র অনেকক্ষণ ফোনটা হাতে নিয়ে ভাবতে ভাবতে একবার অনন্যাকে ফোন করলো। অনন্যা ফোন ধরতেই সমুদ্র বলল, কেমন আছো অনন্যা? কে আপনি? কে আমি? আমি সমুদ্র। আমি চিনি না এই নামের কাউকে। বাহ, বাবাকে পেতে না পেতে আমাদের ভুলে গেলে। কেন মনে রাখবো তোমাদের? ঘর থেকে আমাকে বের করে দিলে। আমার উপর রাগ করো না, আমি দাদার উপর কিভাবে কথা বলবো বলো? যাও গিয়ে দাদার কথা শোনো, আমার সাথে কথা বলার প্রয়োজন নেই। রাগ করো না বৌদি, প্লিজ। কি বললে? বৌদি, তোমার দাদা তো আমাকে তার স্ত্রী হিসেবে মানে না। ওর কথা বাদ দাও, কাজের কথায় আসা যাক। দাদা তোমায় ফোন করেছিল? হ্যাঁ, কাল রাতে। তুমি রিসিভ করেছিলে? হ্যাঁ। ধুর বোকামে, দাদা ফোন করলে তুমি রিসিভ করবে না আর ফোন? কেন? কেন জানো না? দাদা তোমাকে বাড়িতে রাখলো না, তোমার বাবার কাছে দিয়ে এলো, তোমার রাগ হয় না? হ্যাঁ, হচ্ছে তো। তাহলে কেন ওর ফোন রিসিভ করছো? একদম ওর সাথে কথা বলবে না। তাতে ওর কিছুই যায় আসে না। আসে আসে, তুমি এত সহজে ধরা দিও না তো, নিজের দর বাড়াও। ধুর, ভালোবাসায় এই সব হয় নাকি? সমুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটল। তারপর বলল, আমি দাদার জন্য যোগ্য মেয়ে পেয়েছি, কিন্তু কয়েকটা কথা মাথায় রেখো, ওর কাছ থেকে যত দূরত্ব বাড়াবে ও তত তোমার দিকে ছুটে যাবে। অনন্যা বলল, ঠিক আছে, তাই করব, ফোন রিসিভ করব না। সমুদ্র বলল, আমার কথা শুনে চলো, দেখবে দাদা নিজে তোমার কাছে যাবে। কিছুক্ষণের মধ্যেই শতদলের গাড়ি চলে এলো। সমুদ্র ফোনে অনন্যাকে বলল, দাদা এসেছে, পরে তোমার সাথে কথা বলবো, তুমি আমার কথা শুধু মাথায় রাখবে। শতদল গাড়ি থেকে নামতে না নামতেই অনন্যার মামারা সেখানে পৌঁছে গেলেন। তারপর হুঙ্কার দিয়ে বললেন, এখানে কি কাজ চলছে? শতদল চশমা খুলে বলল, কুল মামা শ্বশুর, কুল।
সামনে জামাই দাঁড়িয়ে থাকতে আপনি ওদের জিজ্ঞাসা করছেন কেন? ওদেরকে কাজ করতে দিন, আপনারা আমার কাছে আসুন, আমি বলছি সব কথা। অনন্যার 3 মামা রেগে তাকিয়ে আছে শতদলের দিকে। শতদল বলল, আসলে হয়েছে কি বলুন তো, এই জায়গাটা অতসী সেনের, যদিও উনি বেঁচে থাকার সময় জায়গাটা ওনার স্বামী বিক্রম সেনের নামে করে দিয়েছেন। অতসী সেন আর বিক্রম সেনের একমাত্র কন্যা অনন্যা সেন এখন এই জায়গার মালিক। এখন অনন্যার হাজবেন্ড হিসেবে আমার তো একটা কর্তব্য থাকে বলুন। অনন্যার বড় মামা আঙুল তুলে বলল, দেখো শতদল, তুমি এই সবের মাঝে আসবে না। আমি খুব ভালো করে জানি তুমি অনন্যাকে বিয়ে করেছো এই জায়গাটার জন্য। তুমি পরে এখানে রিসর্ট বানাবে। এমন সুন্দর জায়গা পাওয়ার জন্য তুমি আমাদের মেয়েকে ব্যবহার করছো। শতদল চোখে চোখ রেখে বলল, আঙুলটা নামান, নয়তো দ্বিতীয়বার তোলার মতো অবস্থায় রাখবো না। অনন্যার বাকি 2 মামা এগিয়ে এলো শতদলের দিকে। সমুদ্র সামনে গিয়ে দাঁড়ালো। শতদল বলল, আরে ভাই, এত মাথা গরম করিস না, তারা আমার মামা শ্বশুর হন। সমুদ্র রেগে তাকিয়ে থাকলো তাদের দিকে। শতদল বলল, অনন্যার কোনো ক্ষতি করার চেষ্টা করলে একটাকেও আস্ত রাখবো না। আমার কাছ থেকে আর কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি সব তছনছ করে দেব। সমুদ্র তাকালো তার দাদার দিকে। শেষের কথাগুলো শুনে সমুদ্র এইটুকু বুঝতে পারল, অনন্যা তার দাদার মনের মধ্যে প্রবেশ করতে পেরেছে। অনন্যার মামারা বললেন, আমরা দেখে নেব তুমি কি করতে পারো। তারপর গাড়ি স্টার্ট করে চলে গেলেন। সমুদ্র কাজ নিয়ে আলোচনা করতে লাগলো ইঞ্জিনিয়ারদের সাথে। পাশ থেকে শতদল বলল, ভাই, তুই একটু এদিকটা দেখে নে, আমি এখানেই আছি, কিছু প্রয়োজন হলে ডাকবি আমায়। শতদল একটা সিগারেট বের করলো। সিগারেটে একবার শুক টান দিয়ে ফোনটা বের করে অনন্যাকে ফোন করলো, কিন্তু অনন্যা ফোন রিসিভ করলো না। শতদল বারবার ট্রাই করলো, কিন্তু অনন্যা ফোন রিসিভ করলো না। অনন্যা কোনো কাজে ব্যস্ত আছে হয়তো, এই মনে করে নিজেকে আশ্বস্ত করলো শতদল। সারাদিন পার হয়ে গেল, শতদল বারবার ফোন চেক করলো, অনন্যার কোনো ফোন নেই। সন্ধেবেলা সমুদ্র এসে বলল, দাদা, টেন্ডারটা আমরা পেয়ে গেছি। শতদল মুচকি হেসে বলল, ঠিক আছে, রায় ইন্ডাস্ট্রিকে নিচে না নামানো অবধি আমি থামবো না। সমুদ্র বলল, ওদের পতন নিশ্চিত। এই দিকের কাজ যেমন চলছে চলুক, এদিকটা আমি সামলে নেব, বাকিটা তুই দেখ। শতদল বলল, একবার এখানে আয়। সমুদ্র তার কাছে গিয়ে বসল। শতদল বলল, তুই আমার জন্য এত করছিস, নিজের প্রাণের অবধি ভয় করছিস না। তোর মতো ভাই আমি অনেক ভাগ্য করে পেয়েছি। সমুদ্র বলল, আমি আছি তোর পাশে, সারা জীবন থাকব। শুধু কয়েকটা কথা তুই মনে রাখিস, অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না। অনেক সময় নিজের ভালো লাগা, ভালোবাসাকে প্রাধান্য দিতে হয়। শতদল জানে তার ভাই কোনো বিষয় নিয়ে কথা বলছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর শতদল বলল, তোর সাথে অনন্যার কথা হয়েছে? সমুদ্র বলল, না, কি বলবো ফোন করে। এক সময় বলেছিলাম, এই বাড়িতে যতদিন পারো তুমি থাকতে পারো। ও তো যেতে চায়নি, তুই ওকে দিয়ে এসেছিস। শতদল বলল, ওকে যেতেই হতো, ওর বাবার কাছে ফিরতেই হতো। সমুদ্র বলল, তাহলে তো হয়েই গেল, ও ফিরে গেছে, আর তো কোনো লেনা দেনা নেই। কেন অতসী সেনের স্বপ্ন পূরণ করার কাজে নেমেছিস? রায় ইন্ডাস্ট্রিকে অন্যভাবেও আমরা জব্দ করতে পারি। সমুদ্র চলে গেল। শতদল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত্রি 9টা। ফোনটা বের করে আবার একবার অনন্যাকে ফোন করলো। অনন্যা ফোন রিসিভ করলো না, তাই বিক্রম বাবুকে ফোন করলো শতদল। বিক্রম বাবু রিসিভ করে বললেন, হ্যাঁ শতদল, বলো। এত রাতে ফোন করার জন্য সরি, আসলে আমার এখন ছাড়ার সময় হয় না। আরে ঠিক আছে, বলো বলো, কাজ কত দূর এগোলো? চলছে কাজ। 3 রায়বাবুরা এসেছিলেন কাজে বাধা দিতে, আমরা সব সামলে নিয়েছি। তুমি আমাদের জন্য কত কি করছো, আমরা সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকব। আরে ঠিক আছে, এইসব নিয়ে এত ভাববেন না। না শতদল, তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখব। তোমার জন্য আমি আমার মেয়েকে পেয়েছি। আচ্ছা বিক্রম বাবু, ওই জমির দলিলটা আপনার কাছেই আছে তো? মানে আপনি বাড়িতে রেখেছেন? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? অনন্যার উপর গুলি চালানো হয়েছিল ওর মামাদের নির্দেশে। ওই জমির জন্য ওনারা সব কিছু করতে পারেন, সে তো আমি বুঝতেই পারছি। তাই তো অনন্যাকে ওনাদের কাছে রেখেছিলেন, যাতে ওনারা সব জমিটা নিতে পারেন। আমার কাছ থেকে আমার মেয়েকে আলাদা করে রেখেছিলেন ওনারা।
আমি আছি, আর কোনো ক্ষতি করতে দেব না। আপনার বাড়ির কাছেই আমার লোকেরা আছে, তারা সব সময় নজরদারি চালাচ্ছে। যাক, শান্তি পেলাম। আমি আমার জীবনের ভয় করি না। আমার কিছু হয়ে গেলে তুমি অনন্যার খেয়াল রাখবে, তা আমি জানি। অনন্যা কেমন আছে? ভালোই আছে। আসলে একটু দরকার ছিল, ফোন করছি ধরছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বিক্রমবাবু অনন্যার রুমে দরজাতে নক করে বললেন, অনন্যা, শতদল ফোন করেছে, তোর সাথে দরকার আছে। কথাটা শোনা মাত্র অনন্যার হার্টবিট ফার্স্ট হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, বাবা আমি একটু ব্যস্ত আছি, আমি পরে ফোন করছি ওনাকে। বিক্রমবাবু শতদলকে তাই বললেন। শতদল ফোনটা হাতে নিয়ে বসে আছে। অনন্যা সমুদ্রকে ফোন করলো। সমুদ্রদা, তোমার দাদা বারবার ফোন করছে, নিশ্চয়ই কোনো দরকার আছে, একবার কথা বলবো? না বৌদিমণি, একদম ফোন রিসিভ করবে না। সেই রকম কিছু দরকার হলে ও সেটা তোমার বাবাকে বলতো। তাহলে ধরবো না বলছো? না, একদম না। পরে যদি রাগ দেখান উনি, রাগ দেখাতে হলে তোমার কাছে যেতে হবে। হ্যাঁ, তাও ঠিক। এখন কি করব আমি? ফোনটা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। সমুদ্রের কথা মতো অনন্যা ফোনটা বন্ধ করে দিল। এদিকে শতদল আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর অনন্যাকে ফোন করলো, কিন্তু অনন্যার ফোন বন্ধ পেয়ে বেশ অবাক হলো। এরপর শতদল অন্য একটা নাম্বারে ফোন করলো, যারা অনন্যার বাড়ির উপর নজরদারি চালাচ্ছে তাদের মধ্যে একজনকে। তিনি ফোনটা রিসিভ করে বললেন, সব ঠিক আছে স্যার, আমরা জেগে আছি, আপনি চিন্তা করবেন না। শতদল বলল, ভরসা আছে তোমাদের প্রতি। সারা রাত ভালো করে ঘুম হয়নি শতদলের। রুমের মধ্যে এদিক ওদিক তাকাতেই অনন্যার একটা বই চোখে পড়ল। তারপর আন্টিকে ডেকে বলল, আন্টি, অনন্যা কি ওর বইগুলো নিয়ে যায়নি? আন্টি বললেন, না, ওর অনেক কিছু জিনিস এখানেই আছে। শতদল বলল, আন্টি তুমি কাউকে বলে অনন্যার সব বই একটা ব্যাগে ভরে দিতে বলো, আমি গিয়ে দিয়ে আসবো। বইয়ের ব্যাগটা নিয়ে শতদল বাইরে বেরোতে যাওয়ার সময় সমুদ্র বলল, কোথায় যাচ্ছিস দাদা? অনন্যার বইগুলো এখানেই ছিল, সামনেই পরীক্ষা, তাই ভাবলাম দিয়ে আসি। আরে তোকে যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। না থাক, তুই এদিকের কাজগুলো দেখ। ঠিক আছে, তাহলে অন্য কাউকে বলছি দিয়ে আসতে। কোনো দরকার নেই, আমি যাচ্ছি। শতদল চলে গেল। সমুদ্র আন্টির দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর অনন্যাকে ফোন করে বলল, রেডি থাকো, দাদা যাচ্ছে। তুমি আবার গলে যেও না, একদম পাত্তা দেবে না। অনন্যার বাড়ির কাছে এসে শতদল গাড়ি থামালো। গেটটা খুলে দেওয়া হলো। ছাদে দাঁড়িয়েছিল অনন্যা। শতদল নিচে থেকে দেখতে পাচ্ছে। 2-3 বার গাড়ির হর্ন বাজালো, কিন্তু অনন্যা ফিরেও তাকালো না। আরে শতদল, এসো এসো। আসলে বিক্রমবাবু, অনন্যাকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমিই এলাম। অনন্যার বইগুলো ওই বাড়িতেই ছিল, সামনেই পরীক্ষা ওর। দাঁড়াও দাঁড়াও, অনন্যাকে ডেকে দিচ্ছি। অনন্যার নিচে নেমে এসে বইয়ের ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে গেল। শতদল ভীষণ অবাক হলো। একবারও অনন্যা তার দিকে তাকালো না। এরপর শতদল ছাদে উঠে চারিদিক দেখল। বিক্রমবাবু ছাদে এসে বললেন, এখান থেকে ওদের দেখতে পাওয়া যায়, ওরা সব সময় আমাদের বাড়ির দিকে নজর রাখে। শতদল বলল, এখন অনেক সাবধানে থাকতে হবে। অনন্যা চা নিয়ে এলো। বিক্রমবাবু চা নিয়ে নিচে চলে গেলেন। শতদল চাটা নিয়ে বলল, ফোন ধরছো না কেন আমার? এই নিন ফোন, এটা আপনি দিয়েছিলেন, আপনার কাছে রেখে দিন, আমার প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। আমি আপনার হাতের পুতুল না, যা বলবেন আমি তা শুনতে বাধ্য নই। এখানে আসার পর তো পুরো চেঞ্জ দেখছি। এটাই তো চেয়েছিলেন, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন, সই করে দেব। যদিও বিয়েটা আপনার কাছে ছেলে খেলা ছিল। চাটা ভালো হয়েছে। সেদিন যেমন চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আজও ছুঁড়ে দিন। কবে পরীক্ষা? মনে আছে। গুড, আমি নিয়ে যাব তখন। থাক, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমার বাবা আমাকে নিয়ে যাবে। শতদল অনন্যার হাতটা ধরে নিজের কাছে টানল। তারপর চোখে চোখ রেখে বলল, আমি যা বলছি তাই হবে, আমি নিয়ে যাব। অনন্যা চোখে চোখ রাখতেই কেমন দুর্বল হয়ে গেল। ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর শতদল বলল, ফোন যেন বন্ধ না থাকে। অনন্যা বলে তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিচে নেমে গেল। শতদল নিজের হাতটা দেখে মনে মনে বলল, সরি অনন্যা, তোমার এই অভিমান আমি বুঝতে পারছি। তবে এখন তোমাকে এখানে থাকতে হবে। তোমার বাবা অনেক কিছু পাননি জীবনে, একমাত্র মেয়ের থেকেও দূরে থাকতে হয়েছে তাকে।
হ্যালো মিস্টার রায়, আমরা অনন্যা সেনের খোঁজ নিয়েছি। উনি শতদল মুখার্জির বাড়িতে নেই। তাহলে কোথায় আছে অনন্যা? ওনার নিজের বাড়িতে? মানে? বিক্রম সেনের বাড়িতে, মানে অনন্যা তার বাবার কাছে আছে। তুমি ঠিক জানো? একদম। আমি কোনো ভুল খবর দিইনি, সব কিছু যাচাই করে তারপর দিয়ে থাকি। শতদল এতদূর অবধি পৌঁছে গেছে? জখম বাঘের শেষ কামড় কিন্তু খুব ভয়ানক হয়। তবে আরও কয়েকটা কথা জানানোর ছিল। কি? বিক্রম সেনের বাড়ির বাইরে শতদল মুখার্জির লোক 24 ঘন্টা পাহারা দিচ্ছে। কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করবেন। সেদিন গুলিটা যদি অনন্যার বুকে বা মাথায় লাগতো তাহলে এত কিছু সমস্যাই হতো না। অনন্যার বেঁচে যাওয়াটা শতদলের কাছে নতুন জীবনের মোড় হয়ে দাঁড়িয়েছে। না হলে অনন্যাকে নিয়ে এতটা সিরিয়াস হওয়ার কোনো কারণ ছিল না তার কাছে। কারণ আছে তো, ওই যে আমার বোন অতসীর জায়গাটা, সেটা হাতানোর মতলব ওর। ভুল করছেন মিস্টার রায়। এই শহরে এই রকম জমি শতদলের অনেক আছে। ওই জায়গাটার পাওয়ার কোনো লোভ শতদলের নেই। তাই যদি হয়, শতদল আমাদের ছেড়ে অনন্যাকে এত গুরুত্ব দিচ্ছে কেন? ছেড়ে দিয়েছে সেটা কে বলল? শতদল একটু একটু করে সব ছিনিয়ে নিচ্ছে আপনাদের থেকে। এমনিতে এই শহরে শতদলের থেকে বড় বিজনেসম্যান একজনও নেই। এত বছর ধরে যে কাজগুলো আপনারা করছিলেন সেগুলো শতদল দখল করেছে। এবারে টেন্ডার তো শতদলই পেয়েছে। এখন উপায়? তুমি কিছু বলো। এত বছর তুমি আমাদের সাথে আছো। উপায় তো একটা আছে। যা টাকা লাগে আমি দেব, তুমি একটা বুদ্ধি দাও। ঠিক যে কাজটা আপনারা আগেও করেছেন, অর্থাৎ শতদলের প্রিয় মানুষদের ছিনিয়ে নিয়েছিলেন, এবারও তাই করতে হবে। প্রিয় মানুষ? তার মানে সমুদ্রকে সরাতে হবে? সমুদ্র নয়, ওকে সরানো সহজ নয়। তাহলে কে? অনন্যা। একবার নিশানা ভুল হয়েছিল, এবার যেন ভুল না হয়। তবে এবার আমি যেভাবে বলছি সেইভাবেই কাজ করবেন। অনন্যার বড় মামা ফোনটা রেখে দিলেন। তার বাকি দুই ভাই পাশে বসেছিলেন। তারা সবটা শুনে আলোচনা করলেন নিজেদের মধ্যে। অনন্যা রুম থেকে আর বেরোয়নি। শতদল তার বাড়িতেই আছে। অনন্যার বাবা বিক্রমবাবু খেয়ে যেতে বলেছেন। একবার বলতেই শতদল রাজি হয়েছে। অনন্যা নিজের হাতটা দেখে মনে মনে বলছে, হাতটা ধরে টানলেন নিজের কাছে, অথচ আমি কোনো অধিকার দেখাতে পারি না। বিক্রমবাবুর ডাকে সম্বিত ফিরল অনন্যার। রুম থেকে বাইরে বেরিয়ে এলো সে। বিক্রমবাবু বললেন, চল অনন্যা, আজ আমাদের জমিগুলো দেখাতে নিয়ে যাব। শতদলও দেখে নেবে যে জমিগুলো চাষের যোগ্য নয়। ভবিষ্যতে যদি কিছু করা যায় এখানে, তা শতদল দেখবে বলছে। অনন্যা মনে মনে বলল, বড় বিজনেসম্যান, সব জায়গাতে নজর। মুখে বলল, আমি গিয়ে কি করব? এইসব আমি বুঝি না, তোমরা যাও। শতদল বলল, বুঝি না বললে তো চলবে না, বুঝতে হবে। ভবিষ্যতে এইসব তোমাকেই সামলাতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা অপেক্ষা করছি। অনন্যা চলে গেল রেডি হতে। অনন্যার বাবা পুরো বিষয়টা খেয়াল করলেন। তারপর তিনি শতদলকে বললেন, মেয়েটা বড় নরম মনের, ও এইসব কিছুই জানে না। ওকে যে ওর মামারা মারতে চেয়েছিল সেটা অবধি জানে না। একটা কথা বলবো শতদল, যদি কিছু মনে না করো। শতদল বলল, এত সংকোচ করবেন না, আপনি বলুন। বিক্রমবাবু বললেন, তোমাদের দুজনের বয়সের ব্যবধান অনেকটা, তবুও তোমাদের দুজনকে একসাথে দেখলে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় তোমার থেকে ভালো খেয়াল ওর কেউ রাখতে পারবে না। দুজন সমবয়সী মানুষের সংসারও ভেঙে যেতে দেখেছি মনের মিল না থাকায়। সেখানে তোমাদের দেখলে মনে হয় তোমাদের মধ্যে মনের মিল আছে। আমি তোমার অতীতের ব্যাপারে সবটা জানি। তুমি যদি অনন্যাকে নিয়ে আবার জীবন শুরু করতে পারো, তাতে আমি ভীষণ খুশি হব। শতদল চুপ করে থাকলো। অনন্যা রেডি হয়ে বাইরে এলো। তারপর শতদল গাড়িতে করে বিক্রমবাবুর জায়গা দেখতে গেল। বেশ অনেকটা জায়গা বিক্রমবাবুর। শতদল ভালো করে সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অনন্যা পাশেই পরিচিত একজনের বাড়িতে গেল। তারাই ডেকে নিয়ে গেলেন। শতদল ভুলবশত বিক্রমবাবুর সামনে সিগারেটটা বের করে লজ্জায় পড়ে গেল। আরে ঠিক আছে শতদল, তুমি খেতে পারো। না না, এখন থাক। আরে বললাম তো, খাও। একসময় আমিও খুব খেতাম, তারপর অতসীর রাগের জন্য কমিয়ে দিয়েছি। এখন সারাদিনে 2-3টা খাই। তুমিও কম করার চেষ্টা করো। শতদল হেসে সিগারেটটা ধরালো। বিক্রম বাবুকেও একটা সিগারেট দিল। আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে বিক্রমবাবু। হ্যাঁ বলো। এই সব জায়গা আপনার পৈতৃক?
না শতদল, এইসব জায়গা অতসীর। ও আচ্ছা, আমার আর অতসীর মধ্যে ওর ভাইয়েরা ঝামেলা সৃষ্টি করলো, অনেক ভুল বোঝাবুঝি শুরু হলো। অতসী তখন অনন্যাকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। আমি দেখা করতে গেলে কিছুতে দেখা করতে দিত না তার ভাইয়েরা। অতসী কিন্তু আমাকে কোনোদিন ডিভোর্সের ব্যাপারে কোনো কথা বলেনি। তার কিছু মাসের মধ্যে শুনলাম অতসী মানসিক হাসপাতালে ভর্তি। আমি সেখানে গিয়ে কয়েকবার লুকিয়ে দেখা করেছি। অতসীর মানসিক সমস্যা ছিল না, তার ভাইয়েরা তাকে পাগল করতে চেয়েছিল। সেটা অতসী বুঝতে পেরে সমস্ত জায়গা আমার নামে করে দেয়। ওই সময় ওকে সাহায্য করেছিল রায় ইন্ডাস্ট্রি অফিসের বেশ কয়েকজন। তারা ব্যাপারটা জানতো। পরে যদিও তাদের সেখান থেকে ছাঁটাই করে দেওয়া হয়। তারপর অতসী সেনের মৃত্যুটা, একদিন ওখান থেকেই খবর এলো অতসী সুইসাইড করেছে। ছুটে গেলাম খবর পেয়ে, কিন্তু আমার করার কিছুই আর ছিল না। অতসী হয়তো বুঝে গিয়েছিল সে না মরলে তাকে তার ভাইয়েরা মেরে ফেলবে। আমি অনেক চেষ্টা করেছিলাম অনন্যাকে নিয়ে আসার, কিন্তু তারা দেখা অবধি করতে দেয়নি। অতসীর মা ভালো মানুষ ছিলেন, অনন্যা তার কাছেই বড় হয়েছে। বুঝলাম ওই মানুষগুলো এক একটা শয়তান। আমিও বুঝতে পারিনি প্রথমে, অনেক পরে জেনেছিলাম। অনন্যাকে আসতে দেখে শতদল আর বিক্রমবাবু কথা থামালেন। অনন্যা আসতে বিক্রমবাবু একটু সরে গেলেন। লজ্জা করে না আপনার? কিসের লজ্জা? আপনি আমার বাবার সামনে বসে সিগারেট খাচ্ছেন। একা তো খাইনি, তোমার বাবাকেও একটা দিয়েছি। সেটাই তো বলছি, লজ্জা করে না আপনার? সেটা তোমার বাবাকে গিয়ে বলো, তিনিও তো খেলেন আমার সাথে। তাছাড়া তিনি বললেন খেতে। আমার বাবা যদি ড্রিঙ্ক করার কথা বলে তাহলেও রাজি হয়ে যাবেন? না, রাজি হওয়ার কি আছে? ছি ছি ছি, আমি একটা যাচ্ছে তাই মানুষ, লজ্জা লাজ ভয় এসব কিছুই নেই। যাচ্ছে তাই কখন বললাম? তাহলে কি আমি জানি না? ফোনটা কোথায়? বাড়িতে রেখে এসেছি। শতদল ফোন করলো অনন্যার ফোনে, রিং হচ্ছে। তারপর ফোনটা রেখে বলল, ফোন যদি বন্ধ পেয়েছি তো দেখে নেবে কি করতে পারি। অনন্যা শতদলের চোখে চোখ রেখে বলল, কি করবেন? ঝগড়া করতে এখানে চলে আসবেন? শতদল বলল, না, এখান থেকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ঝগড়া করব। অনন্যা কিছু বলতে গিয়ে থেমে গেল। বিক্রমবাবু এলেন ওদের কাছে। তারপর বাকি জায়গাগুলো ঘুরে ফিরে দেখলেন। খাওয়া দাওয়া শেষ হলো। শতদলকে এবার ফিরতে হবে। অনন্যা খুব করে চাইছে সময়টা এখানেই থমকে যাক। শতদল বাইরে বেরিয়ে এলো। অনন্যা বারান্দায় দাঁড়িয়ে রইল। বিক্রমবাবু শতদলের কাছে গিয়ে তাকে হাসি মুখে বিদায় জানালেন। অনন্যা চুপ করে দাঁড়িয়ে রইল। শতদল বিক্রমবাবুর সাথে কথা বলতে বলতে বারবার অনন্যার দিকে তাকাচ্ছিল। ওকে জিজ্ঞাসা করা হলো না ও টিপ কেন পড়েনি আজ। শতদল গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অনন্যা তার বাবার চোখ এড়িয়ে ছুটে ছাদে চলে গেল। ওখান থেকে রাস্তায় শতদলের গাড়ি দেখা যাচ্ছে। শতদল বোধহয় জানতো, তাই একবার ছাদের দিকে তাকালো। অনন্যাকে দেখতে পেয়ে হাত নেড়ে চলে গেল। অনন্যা মনে মনে অভিমান করে বলল, অসভ্য মানুষ একটা। হ্যালো সমুদ্রদা, আজ কি হয়েছে জানো? না বৌঠান, জানি না। বলো কি হয়েছে? আজ তোমার দাদা আমার হাতটা টেনে। থামো থামো থামো, এত পার্সোনাল কথা আমাকে বলাটা কি ঠিক হচ্ছে? তোমার জানা দরকার তোমার দাদা কতটা বদমাস। ওই বৌঠান, আমার দাদাকে নিয়ে একটা বাজে কথা নয় কিন্তু। ও, অমনি গায়ে লেগে যাচ্ছে তোমার? সমুদ্র হাসতে হাসতে বলল, বলো বলো, তারপর কি হয়েছে? তারপর আমার চোখে চোখ রেখে বলল, আর যেন ফোন বন্ধ না থাকে। আমাকে দুবার শাসিয়েছে। তুমি কি বললে? কি আর বলবো, অমনি গলে গেলে? অনন্যা আমতা আমতা করে বলল, না না, গলবো কেন? তুমি যদি ফোন না রিসিভ করতে বলো তাহলে করব না। না না, রিসিভ করবে, এখানেও তো অনেক কাজ আছে দাদার। তুমি ফোন রিসিভ না করলে দাদা প্রতিদিন কিছু বাহানা করে তোমার কাছে চলে যাবে। সমুদ্রদা, বলো বৌঠান। কিছু না। গলা স্বরটা এমন হয়ে গেল কেন? কি বলবে বলো, আমি শুনছি। তোমার মনে হয় তোমার দাদা আমাকে একটু হলেও ভালোবাসে? না না, একটু না, অনেকটা ভালোবাসে। দাদাকে আমি আবার আগের মতো হতে দেখেছি। দাদা হাসছে, ঝগড়া করছে, অভিমান ভাঙাচ্ছে, সব কাজ ফেলে দিয়ে কাউকে একবার দেখার জন্য এতটা দূরে ছুটে যাচ্ছে। সমুদ্রদা, বিশ্বাস করো, আমি মোহিনীদের জায়গা নিতে চাই না। তাই আমি আমার নিজের মতো একটা জায়গা বানাতে চাই তোমার দাদার মনে। তুমি সেটা বানিয়ে দিয়েছো। একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে।
কথা বলতে বলতে খেয়াল হলো একটা ফোন ঢুকছে অনন্যার ফোনে। অনন্যা সমুদ্রর সাথে কথা বলার পর সেই নাম্বারে ফোন করলো। ওই পাশে গলার শব্দ শুনে চমকে গেল। ভালো আছিস অনন্যা মা? তোর কথা খুব মনে পড়ে। তোর বাকি দুই মামাও তোর জন্য চিন্তা করে। তুই ভালো আছিস তো? হ্যাঁ বড় মামা, আমি ভালো আছি। শতদল তোর সাথে খারাপ ব্যবহার করে না তো? না মামা, শতদল আমাদের ভুল বুঝছে। আমরা খারাপ হতে পারি, কিন্তু এতটাও খারাপ নই যে ওর স্ত্রী আর মেয়েকে মেরে ফেলবো। বিশ্বাস কর মা, সেদিন আমরা সেখানে ছিলামই না। তুই তো ছোট থেকে আমাদের দেখছিস। এইসব কথা বাদ দাও বড় মামা। হ্যাঁ মা, এইসব তিক্ততা মনে রেখে লাভ নেই। তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। তোর বড় মামিমা খুব অসুস্থ, তোকে একবার দেখতে চাইছে। তুই আসতে পারবি মা? কিন্তু বড় মামা, আমি কিভাবে যাব? তুই চেষ্টা করলে ঠিক পারবি। ছোট থেকে এখানেই বড় হলি। তোর তিন মামিমা তোকে কত ভালোবাসতো। একবার দেখা করতে পারবি না? আমাকে কেউ যেতে দেবে না। কাউকে বলার প্রয়োজন নেই, তুই এসে দেখা করে চলে যাবি। ঠিক আছে মামা, আমি দেখছি কি করা যায়। একবার আসিস রে মা, মেয়ের মতো করে তোকে বড় করেছি, ভুল বুঝিস না আমাদের। অনন্যা চুপ করে বসে আছে বিছানায়। ঘুম আসছে না তার। মনের মধ্যে এক অস্থিরতা। কি করবে সে এখন? ফোনটা বেজে উঠল। স্ক্রিনে শতদলের নামটা ভেসে উঠল। সব চিন্তা ভুলে অনন্যার মুখে হাসি ফুটে উঠল। হ্যালো, ঘুমোনি এখনো? না, ঘুম আসছে না। ও, কখন ফিরলেন? এই তো কিছুক্ষণ আগে। আন্টি কেমন আছে? আর বাড়ির বাকি সবাই? সবাই ভালো আছে। একটা কথা ছিল। বলুন। ওখানে তোমার টিপ নেই? কপাল ফাঁকা ছিল আজ? কপালটা আমার এমনি ফাঁকা, কিছুই লেখা নেই সেখানে। শতদল হাসতে হাসতে বলল, ভালো তো, তাহলে আমি লিখে দেব। হাসুন হাসুন, ভালো করে হাসুন। আচ্ছা, আর হাসছি না। সত্যি টিপ নেই তোমার কাছে? নেই বললে কাল আবার টিপের পাতা নিয়ে আসবেন। যেতেও পারি। ঘুমোন এবার। ঘুম আসছে এবার। ঠিক আছে, রাখুন। ঘুমের সাথে ফোন রাখার কি আছে? তাহলে চোখটা বন্ধ করো, ফোনটা অন থাক। অনন্যা মনে মনে বলল, এত কিছু করতে পারেন, একবার ভালোবাসি বলতে পারেন না? এখনকার মতো এই পর্যন্ত থাক। আপনাদের কেমন লাগছে গল্পটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কালকে এর পরবর্তী পর্ব আপলোড করব। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করবেন যারা এখনো করেননি। ধন্যবাদ।